সো আমি এখন রয়েছি শ্রীরামপুর শ্রমজীবী হসপিটাল। আজকে ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। ইউজুয়ালি আমি একটু বিজি আছি, মানে লাস্ট কয়েকদিন যাবত এত প্রেশার যাচ্ছে, মাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। মায়ের সিকেডি পেশেন্ট, যেহেতু ক্রনিক কিডনি ডিজিজ গ্রেড 5-এ চলে গেছে। 2023 থেকে জিনিসটা চলছে, এবার যত সময় যাচ্ছে তত ক্রিটিক্যালের দিকে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমার মনে হয় অনেকের কাজে লাগবে আশা করি, মানে যারা অন্তত এই কিডনি নিয়ে ভুগছেন। দিন দিন যেভাবে প্রেশার সুগারের পেশেন্টের সংখ্যা বাড়ছে এবং সেটা কিডনিতে এফেক্ট ফেলছে, প্রেশার সুগার কন্ট্রোল রাখাটা যে কতটা ইম্পর্টেন্ট এবং তার সাথে রেগুলার বেসিসে ক্রিয়েটিং চেক করাটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেখানে আমার মনে হয় যে এই ক্রনিক কিডনি ডিজিজ একবার ধরে নিলে আপনার ডায়ালিসিস ছাড়া কোনো অপশান নেই। এবার ডায়ালিসিস নিয়ে অনেকের একটা ভয় ভীতি রয়েছে যে ডায়ালিসিস একটা পেশেন্ট নিতে পারবে কি না, তারপরে ডায়ালিসিস হতে হতে অনেক সময় অনেক কোলাপস করে যায়। ডায়ালিসিস বিষয়টা কি না, কিডনিটা হচ্ছে যে ফিল্টারে কাজ করে, যেটা আমাদের রক্তটাকে পরিশ্রুত করছে এবং গোটা শরীরে সেটাকে পাম্প আউট করছে। এখন কথা হচ্ছে যে এই ক্রনিক কিডনি ডিজিজটা হয় কেন। কিডনি বেসিক্যালি দুরকমভাবে ইনফেক্টেড, মানে প্রবলেম আসে। একটা হচ্ছে কিডনির সাইজ ছোটো হয়ে যাওয়া, আর নয়তোবা কিডনিতে ইনফেকশন হয়ে যাওয়া। এবার দুটোর মেজর রিজনই কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল না করা, তার সাথে আনকন্ট্রোল ব্লাড প্রেশার আর সুগার। যেটা আমাদের ক্ষেত্রে ঘটেছে সেটা হচ্ছে মায়ের কিডনির সাইজটা ছোটো হয়ে যাচ্ছে। তার রিজনটা হচ্ছে যে প্রোটিন ইমব্যালেন্স ছিল, প্রোটিন কম গেছে শরীরে, তার সাথে সুগার আর প্রেশার তো ছিলই, স্পেশালি সুগারটা ছিল। সুগারটা যদিও পরের দিকে 2023-এ যখন কিডনির রোগটা ধরা পড়েছে, তারপর সুগারটাকে ইনসুলিন দিয়ে কন্ট্রোল করার চেষ্টা, ডায়েটিশিয়ানের চার্ট, এগুলো সব ফলো করা আছে। কেন এসএসকেএমের এইচওডি রাজেন পান্ডেকে দেখানো জেনিতে, এবং সেখান থেকে একটা পরপর নিয়মে চলা, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, ডাল জাতীয় জিনিসপত্র বন্ধ, শাক বন্ধ, এগুলো থাকে। ডায়েট চার্ট কী আছে না আছে, এটা মানে এই ভিডিওটা দেখার পর কেউ যদি মনে করেন যে ডিটেলে কেউ এই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে কেউ কিছু যদি জানতে চান, তাহলে আমি সেটা করব। এখন ঘটনা হচ্ছে 2023 থেকে 2026, এইখানে 3 বছর কেটে গেছে। এবার এই পুরো স্ট্রেসটা আমাকে নিতে হয়েছে, মানে আমাকেই নিতে হচ্ছে। কেন, কী খেতে হবে, কখন খেতে হবে, সব কিছু প্যারামিটারে মেনটেন করা, এবং তার সাথে সোডিয়াম পটাশিয়ামটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয়। যেহেতু নুন কন্ট্রোল রাখতে হয় কিডনি পেশেন্টের জন্য, তো সোডিয়াম ফল করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এই এতগুলো বিষয়কে মেনটেন করে চলাটা ভেরি মাচ ডিফিকাল্ট। সোডিয়াম যদি আবার কন্ট্রোল না থাকে, যদি পড়ে যায়, তাহলে সেটা আবার ব্রেন এফেক্ট ফেলে। তো এটা তো গেল একটা বিষয় যে 2024, 25, 26 মার্চ মাসে এখন আমি এগুলোকে এইভাবেই কন্ট্রোল রাখছিলাম। কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে কিডনির সাইজ কমছে এবং তার সাথে তার অ্যাকুরেসি কমছে, অর্থাৎ তার ফিল্টারেশনটা কমে আসছে। তো ন্যাচারালি ডাক্তার বলেছিল যে ফিস্চুলা করতে হবে এবং ডায়ালিসিস প্রসেসের জন্য আপনি রেডি হন। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু পেশেন্ট, যেমন আমার মা তার মধ্যে অন্যতম, সে কিছুতেই রাজি হয়নি যে আমি ডায়ালিসিস করবো না, ফিস্চুলা করবো না। অথচ এগুলো স্বাস্থ্যসাথী কার্ডেও অ্যাভেলেবেল ছিল বেশ কিছু হসপিটাল, যেমন বর্ণনগর সঞ্জীবনীতে আপনারা এগুলো চাইলে করাতে পারেন, যে ফিস্চুলা করাতে পারেন। দেন তারপরে ডায়ালিসিসের জন্য প্রিপারেশান থাকা, 5-এর ওপর ক্রিয়েটিনিন উঠে গেলে ডায়ালিসিস করা যাবে, এগুলো করা যেতে পারে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এই বিষয়গুলো অনেকে নিতে পারে না। কারোর মধ্যে একটা ডায়ালিসিস নিয়ে একটা ফোবিয়া থাকে যে যদি ডায়ালিসিস নিতে গিয়ে আমার কিছু হয়ে যায়, এবং এগুলো ঘটেওছে। এটা মানে শুধু মন গড়া ঘটনা নয় বা একটা ভ্রান্ত ভুল ধারণা নয়, এগুলো ঘটেওছে। অনেক পেশেন্ট তারা কম বয়সেও দেখা গেছে ডায়ালিসিস নিতে গিয়ে এক্সপায়ার করে গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, ঘটে এগুলো। বা বিকজ ডায়ালিসিসের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ডায়ালিসিস করতে গেলে আপনাকে প্রেশারটাকে কন্ট্রোল রাখতে হয়, মানে ডায়ালিসিস চলাকালীন বিপি কন্ট্রোল রাখতে হয়। আফটার ডায়ালিসিস কিছু ইফেক্ট থাকে, যেমন রাতে জ্বালাপোড়া করা, হাত পা নাড়া, কাঁপা, ঘুম আসে না, এই ঘটনাগুলোও ঘটে, যেটা কালকেও ঘটেছে। এবার আমি আসি এই শ্রমজীবী হসপিটালে আমি হঠাৎ করে এলাম কেন এবং কী বৃত্তান্ত। ওই যে বললাম প্রাইভেটে আমি দেখাচ্ছিলাম জেনিতে, তারপর জেনিতের পর ওখানকার ডাক্তার তো বলেই ছিল যে এগুলো করতে। তো আমার মনে হলো যে জেনিতে যাকে দেখাচ্ছিলাম সে তো হচ্ছে আরএন পান্ডে, রাজেন্দ্র পান্ডে। তিনি একটা সময় এসএসকেএমের এইচওডি ছিলেন নেফ্রোলজি ডিপার্টমেন্টে। তা দোলের পর থেকে আস্তে আস্তে শরীরটা খারাপ হতে থাকলো, ক্রমশই দেখছি যে গাত পাটা ফুলছে। তা ভাবলাম যে একটা সেকেন্ড ওপিনিয়ন নেব। ইন দ্য মিন টাইম ডিসেম্বর থেকে মায়ের শরীরটা আরও বেশি খারাপ হতে শুরু করে। তখন ইপোসিস ইঞ্জেকশন দেওয়া শুরু হয়, যেটাতে রক্তের হিমোগ্লোবিনটা বাড়ানো হয় এবং ক্রিয়েটিনটাকে একটা কন্ট্রোল পজিশনে রাখা হচ্ছিল, 5, 5.5-এর মধ্যেই ছিল। ডাক্তার বললো যদি এইভাবেও রাখা যায় 5, 5.5, তাহলেও আরও কিছুদিন টানা যাবে, যেহেতু উনি ডায়ালিসিসে চাইছেন না। যদিও 5-এর ওপর উঠে গেলে ডায়ালিসিস করাটাই বাঞ্ছনীয়। এবার এই অবস্থায় দেখা গেল যে পিজিতে নিয়ে গেছিলাম আর একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য। পিজি ডাক্তাররা দেখে বললো যে আপনারা ওনার যেহেতু 2টো স্ট্রোক হয়ে গেছে, তো ডায়ালিসিস এক্ষুনি না করলেও ওনাকে অ্যাডমিশন নিতে হবে। পিজির মতো জায়গায় লিখে দিল যে অ্যাডমিশন রিকোয়ার্ড, অথচ পিজি নেফ্রোলজি ডিপার্টমেন্টে বেড নেই, মেডিসিন ডিপার্টমেন্টে বেড নেই। এই বিষয়ে আমি পিজিতে আমার সাথে কী কী ঘটেছে তার একটা ডিটেল ভিডিও আমি পরে দেবো। তারপর কি করব বুঝতে পারছিলাম না, দেখছি শরীরটা ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। মানে একটা সময় হাতের বাইরে চলে গেল। রাতের বেলা ভোর রাতের থেকে মায়ের এমনই শরীর কষ্ট শুরু হলো, হঠাৎ করে ঘাম হচ্ছে। ডাক্তার বললো যখন তখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে।
তো এই একটা ব্যাপার ছিল যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। এবার একটা কিডনি রোগীকে আপনাকে অনেক কিছু প্যারামিটার মেনটেন করে চলতে হয়। মানে শুধু নেফ্রোলজিকে দেখানো তো না, তার সাথে কার্ডিওলজি রাখতে হয়, মেডিসিনের ডাক্তার রাখতে হয়। এই সব কিছু প্যারামিটার বা সব কিছু রেগুলার বেসিসে চেকআপেও রাখতে হয়, যেগুলো আমি রাখছিলামও। কিন্তু এই যে বললাম আস্তে, আস্তে ক্রিয়েটিনিনটা বাড়ছে এবং ক্রিয়েটিনিন যে এমন জিনিস যাকে কন্ট্রোল রাখাটা একটা সময় পর হাতের বাইরে চলে যায়। ১ম ২ বছর তো রেখেও ছিলাম। প্রচুর খাওয়া-দাওয়া কন্ট্রোল করতে হয়েছে। তখন কোনো প্রবলেম ছিল না। কিন্তু যত সময় গেছে ২০২৬-এ বিশেষ করে সময়টা খুবই টাফ যাচ্ছে, এখনও যাচ্ছে। এরপর দেখা গেল যে আমি কী করব, রবিবার দিন অর্থাৎ ২৮শে মার্চ, ২৯শে মার্চ সকাল হয়ে গেল। ২৮শে মার্চ রাত থেকেই শরীরটা বেশি খারাপ। এগুলোর ভিডিও আমি এখানে দেবো না, পোস্ট করবো না, কেন দেখলে হয়তো ভয় পেয়ে যাবেন অনেকে, বা আমি এই বিষয়ে বলতে চাই না। আমি শুধুমাত্র কিডনি রোগী যারা রয়েছেন বা যারা একটু রোগ সচেতন মানুষ তাদের জন্য এটা করছি ভিডিওটা। তো তার এমন সিচুয়েশন হলো যে আমাকে জেনিতে ভর্তি করতে হলো এমার্জেন্সিতে নিয়ে যেতে ডাক্তাররা দেখে বললেন যে আপনি খুব ভালো টাইমে নিয়ে এসেছেন, নইলে আপনার যখন তখন কিছুটা হয়ে যেতে পারতো। ক্রুশিয়াল টাইম এনেছেন, ভোর ৫টা ৫:৩০ হবে। সাথে সাথে অক্সিজেন দেওয়া শুরু করলো, মানে শ্বাসকষ্ট বেড়ে গেছে। তার সাথে বললো যে কিডনি ফাংশনটা একেবারেই পড়ে যাচ্ছে, সেই জন্য ভেতরে অ্যাসিডিক নেচারটা বেড়ে গেছে, যেটা যখন তখন কার্ডিয়াক অ্যারেস্ট অথবা রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যেতে পারে। তো ওরা আইসিইউতে নিয়ে গেল। আইসিইউতে নিয়ে যাওয়ার পর চেকআপ করে দেখছে যে অক্সিজেন লেভেল বাড়ছে না, তখন ভেন্টিলেশনে দিল। প্রথম দিন জেনিতেই ছিল, দ্বিতীয় দিনও জেনিতে। ডাক্তাররা বললেন যে আপনারা যদি এখানে রাখেন কস্ট প্রচুর পড়বে, আপনারা অন্য কোথাও নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করুন, তাতে আপনি ট্রিটমেন্টটা মানে যেহেতু এই ট্রিটমেন্ট প্রসেস অনেক লেন্দি প্রসেস, তো আপনি ওখানে নিয়ে যান। সেই জন্য গভর্নমেন্টে ট্রাই করার চেষ্টা করেছিলাম, ভাবলাম যে যদি আরজি করে হয়, কেন পিজিতে হবে না আমি জানতাম। আরজি করে যাওয়ার ব্যাপার হচ্ছে নো রিফিউজাল, মানে আপনাকে রিফিউজ করবে না, কিন্তু মায়ের যা কন্ডিশন, মা এখন ভেন্টিলেশনে রয়েছে, তার সাথে ডায়ালিসিস ডাক্তার বলেছে করতেই হবে। বিষয়টা হচ্ছে এমন যে 17 তারিখ ক্রিয়েটিন ছিল 7, আর 29 তারিখ সেটা হয়ে গেছে 14, মানে জাস্ট ডবল হয়ে গেছে 12 দিনেতে। তখন আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। তো সেই জন্য আমি মানে মাথা কাজ করছে না, জেনিতে গেলাম। ডাক্তারবাবুরা সব টেস্ট করলো, করে বলল যে এনাকে ইমিডিয়েট ডায়ালিসিস দিতেই হবে, আর হিমোগ্লোবিনও দিতে হবে, মানে রক্ত দিতে হবে। হিমোগ্লোবিন পড়ে গেছে, রক্ত 1 ইউনিট দেওয়ার পর একটু হিমোগ্লোবিন উঠতে বললো যে আপনারা এখানে করান অথবা বাইরে কোথাও নিয়ে যান। এবার আমি এই বিষয়ে আসি যে আমি এতগুলো কথা কেন বলছি, যে আমার মনে হয়েছে যে মাকে যেহেতু ভেন্টিলেশনে রাখাকালীন ডায়ালিসিস করতে হবে, সেটা কোনো প্রাইভেট হসপিটাল কলকাতা সাইডে রাখতে গেলে প্রচুর খরচা। বুঝে উঠতে পারছি না কী করবো। একজন বললো যে বেলুড় শ্রমজীবী যেতে। শ্রমজীবী গেলাম বেলুড়ে, সেখানকার ডাক্তারবাবুরা বললেন যে আমাদের বেড সাইড ডায়ালিসিস নেই, তো ভেন্টিলেশনে রেখে ডায়ালিসিস করা এখানে পসিবল না, খোঁজ নিন অন্য কোথাও হয়। তারপর আমি সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম শ্রমজীবী শ্রীরামপুরে যেটা রয়েছে সেখানে বেড সাইড ডায়ালিসিস হয়। তারপরেই আমি এই দেখতে পাচ্ছেন পেছনে লাল বিল্ডিংটা, এখানে নিয়ে এসেছি বেলুড়ের ওই রেফারেন্স নিই। শ্রমজীবী শ্রীরামপুর এরা রেফিউজও করেনি, সাথে সাথে অ্যাডমিশন নিয়েছে, নিয়ে ভেন্টিলেশনে রেখে ডায়ালিসিস হচ্ছে। কালকে একটা হয়েছে, অর্থাৎ 30 তারিখ, আজকে 31 তারিখ, মানে সাথে সাথে ট্রিটমেন্ট প্রসেস শুরু করেছে। হোপস অফ দ্য বেস্ট। আর ওই যে বললাম ডায়ালিসিস ছাড়ার অপশান নেই, সেটা আমি বুঝেই গেলাম। এখন ডায়ালিসিস করি ক্রিয়েটিনিন কমাতে হবে। তার সাথে মা এখনও পর্যন্ত ভেন্টিলেশনে রয়েছে, টাইম লাগবে রিকভার হতে। তো আমার মনে হয় যারা কলকাতার নামী হসপিটালে ট্রিটমেন্ট করতে পারছেন না, তারা একবার বেলুড় শ্রমজীবী অথবা শ্রীরামপুর শ্রমজীবীতে আসুন। এখানকার ইনফ্রাস্ট্রাকচার সত্যি ভালো। এই হসপিটালের ওপর আমি ডিটেল ভিডিও খুব শীঘ্রই আনবো। আজকের ভিডিওটা ছিল কিডনি ডিজিজ কীভাবে হচ্ছে, সেখান থেকে প্রাইভেটে কীভাবে ট্রিটমেন্ট করবেন কম খরচে, সেই একটা ডিটেল আমি দিলাম। এরপর আরও যদি কেউ বলেন ডিটেল ভিডিও দিতে, সেটা আমি খুব শীঘ্রই আনবো। তার মধ্যে অবশ্যই থাকবে পিজির একটা বিচ্ছিরি অভিজ্ঞতা। স্টে টিউন অন বং স্টোরিজ।